প্যাকেট যদি পরবর্তী সরকারকে দিয়ে যাওয়া হয় আর সেটা যদি তাদের নিজের স্বার্থে ওটাকে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়, তাহলে জনগণ কি করবে? আমাদের 70 সালে যে নির্বাচন হয়েছিল, পাকিস্তানের সর্বশেষ নির্বাচন পূর্ব পাকিস্তানে, তার চেয়ে ভালো নির্বাচন তো আমরা করতে পারিনি। আমি কিছু কিছু সংস্কার নির্বাচনের আগে করে ফেলা দরকার, কিন্তু আমাদের এটাও ভাবতে হবে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট যে পরিস্থিতিতে একটা দেশের দায়িত্বভার নিয়েছে, এখানে আমরা 4 জন বসে আছি, আমরা কেউ নিলেও এই সমালোচনার সম্মুখীন হতাম, এই অসুবিধার সম্মুখীন হতাম। শুনছি যে সব দল রাজি না শেখ হাসিনাকে ওখানে রাখতে। আমরা তো এখনো সর্বদলীয় মিটিং, সর্বদলীয় মতামত সৃষ্টি করতে পারিনি দেশের জন্য। তো সুতরাং এই রাজনীতিবিদদের যদি ইউনূস সাহেবের আন্ডারে দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু উনি দেশ চালাতে পারবেন না। এটা আমি রাজনীতিবিদ হিসাবে বলছি। সারা পৃথিবীতে মানব জাতির জন্য কল্যাণকর যা, তাও আমরা করতে পারছি না, কারণ আমরা ব্যক্তি স্বার্থ, দলের স্বার্থ, দেশের স্বার্থ দেখি। আমি ওই এক জায়গায় বলেছি বইয়ের মধ্যে যে ধর্ম জাতি দেশের নামে বিশ্ব করে ভাগ, জগৎ হলো অশান্তিময় মানুষ শতভাগ। আজকে বাংলাদেশে যা চলছে বা এর আগে আমরা যা দেখেছি, একটা কথা তো আপনাদের সবার মুখস্থ, উন্নয়ন না গণতন্ত্র। এখন আবার আমরা দেখছি সংস্কার না নির্বাচন। এগুলো সব রাজনৈতিক কথা। এই বর্তমান সরকার ব্যক্তি হিসাবে তো তারা রাজনীতি জানে, তারা সব বাংলাদেশের রাজনীতি ইতিহাস তাদের মুখস্থ। সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো কে কি পেলাম, কি পেলাম না। আপনি দেখেন, এই আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে কতটুকু সংস্কার করে গেলে এটা হবে, ওটা হবে না। আমরা তো দেখেছি 3 দলীয় জোটের যে চুক্তিপত্র ছিল, সেটা তো ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। রাজনৈতিক দলগুলো এত কুলসিত হয়েছে, এত রেশারেশির রাজনীতি বাংলাদেশে সুপ্রতিষ্ঠিত হয়েছে, যেখানে ফুয়েল ঢেলেছে ভারত বা বিজেপি সরকার বা অন্যান্য সরকার। এটাকে কুলসিত করে খুব লাভবান ভারত হয়েছে বলে দূরদর্শিতার সাথে বিবেচনা করলে খুব কিছু ভালো কিছু পাওয়া যাবে না। কিন্তু আপনি দেখেন, কেউ চাচ্ছে সংস্কার আর কেউ চাচ্ছে নির্বাচন। বিএনপি তো 3 দিনের মাথায় বলেছে 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, যদিও তাদের মধ্যে পরিবর্তন হয়েছে কিছু কিছু বক্তব্যের মধ্যে। আমি তো দেখি যে তারেক জিয়ার মধ্যে যতটুকু সংস্কার হয়েছে, অন্য নেতাদের মধ্যে তা হয়নি, এমনকি বিএনপির মধ্যেও হয়নি। বিএনপির, আওয়ামী লীগের যেমন 2টি ধারা ছিল, বিএনপি তো এখন 2টি ধারা হয়েছে। একটি হালুয়া রুটি খাওয়ার ধারা, মানে ডেইলি টাকা ইনকাম করা, চাঁদাবাজি করা, আরেকটা হলো তারেক জিয়ার নির্দেশনা অনুসরণ করা। তো আমরা যদি ব্যক্তি পর্যায় থেকে রাজনৈতিক পর্যায়ে, আমরা আমাদের দল থেকে কিন্তু আমরা একটা সংস্কার সাজেশন দিয়েছি। এখন সংস্কার করে একটা প্যাকেট, সংস্কারের একটা প্যাকেট যদি পরবর্তী সরকারকে দিয়ে যাওয়া হয় আর সেটা যদি তাদের নিজের স্বার্থে ওটাকে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়, তাহলে জনগণ কি করবে? আমাদের 70 সালে যে নির্বাচন হয়েছিল, পাকিস্তানের সর্বশেষ নির্বাচন পূর্ব পাকিস্তানে, তার চেয়ে ভালো নির্বাচন তো আমরা করতে পারিনি। কিন্তু আমি 5ই আগস্টকে একটা সর্বশ্রেষ্ঠ নির্বাচন বলি। সংবিধান যেমন লিখিত হয়, সংবিধান তেমন অলিখিত হয়। আমি আমেরিকায় এই যে দেখলাম ছোট্ট একটা সংবিধান এতটুকু, আর আমরা শুধু বড়ই করছি লিখে লিখে। তো এখন 5 তারিখে যে সমর্থন আমরা মৌখিকভাবে দিয়েছি, অনুভূতির মাধ্যমে দিয়েছি, এত বড় সমর্থন তো বাংলাদেশে বঙ্গবন্ধুর পরে আর কেউ পেয়েছি কিনা আমার জানা নাই। তো সুতরাং এখন আমরা একটা, ওই যে বলি না, নির্বাচনে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। রাজনীতি যারা সঠিকভাবে করে তারা শেষ কথাটি বলে রাজনীতি শুরু করে। বঙ্গবন্ধু করেছেন, ভাসানী করেছেন। আর দৈনন্দিন রাজনীতিতে যে কিছু পরিবর্তন হয়, সেটাকে বড় পরিবর্তন ধরা যায় না। তো সুতরাং আমরা রাজনৈতিক মার পেঁচে আছি, আমরা আন্তর্জাতিক মার পেঁচে আছি, আমরা বাণিজ্যিক কূটনৈতিক মার পেঁচে আছি। এইগুলোর মধ্য থেকে এই বাংলাদেশের মানুষকে চির উন্নত মমশীল এই মোটর মতো দাঁড়াতে হবে ভবিষ্যতে। আপনি দেখুন, আমরা আলাপ করছিলাম টেলিভিশনগুলোর কথা। ওই আলাপ করতে হতো না যদি ইয়েলো জার্নালিজম না থাকতো। এটা শান্ত দেশেও থাকে। তার পরিমাণ কতটুকু? যেমন আমাদের দেশের টেলিভিশনগুলো 100% একটা ইয়েলো জার্নালিজমের মধ্যে চলে গিয়েছিল। আর অনলাইন টেলিভিশন 2 রকম। একটা হলো একেবারে সহি, যারা গণতন্ত্র, উন্নয়ন, সংস্কার, নির্বাচন এগুলো নিয়ে, দেশপ্রেম নিয়ে কথা বলে। আরেকটা ধারা হলো তারা ভিউ বাড়াবে, চমক দেখাবে,
আমি তো ভারতের কিছু টক শো দেখি, মনে হয় ওষুধ বিক্রি করে না, টক শো করে, দৌড়ে দৌড়ে মনে হয় প্যাকেট, আমার ছোট ভাই বলে দৌড়ে ভিতর থেকে প্যাকেট নিয়ে আসে খবরের, এরকম মনে হয়, উত্তেজিত হয়ে যায়। তো এইগুলো হলো ভিউ বাড়ানো, টাকা ইনকাম করা, টাকার পিছনেই কিন্তু এখন পৃথিবী ঘুরছে। কিন্তু দেখেন, অল্প কিছু সংস্কার খুব ইলেকশন আগে করা দরকার। যেমন 2বারের বেশি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধান হবেন না, 2বারের বেশি দলপ্রধান হবেন না, এই দুটোকেও যদি এস্টাবলিশ করা যায় তাহলে তো শেখ হাসিনা ডেড। সুতরাং আমাদের শেখ হাসিনাকে নিয়ে এত মাথা না ঘামিয়ে কিছু কিছু সংস্কার নির্বাচনের আগে করে ফেলা দরকার। কিন্তু আমাদের এটাও ভাবতে হবে, বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট যে পরিস্থিতিতে একটা দেশের দায়িত্বভার নিয়েছে, এখানে আমরা 4 জন বসে আছি, আমরা কেউ নিলেও এই সমালোচনার সম্মুখীন হতাম, এই অসুবিধার সম্মুখীন হতাম। কেউ ভালোভাবে কাজ করতে পারে, কেউ সাহসিকতার মধ্যে দিয়ে কাজ করতে পারে, কেউ ধীর গতিতে চলে। তো এখন আমার কথা হলো যে বর্তমান সরকার কিন্তু দেশেরই সরকার, বর্তমান সরকার কিন্তু নাগরিকই সরকার। নির্বাচিত সরকারকে তো নাগরিকরাই তৈরি করে, তাহলে নাগরিকরা কি নির্বাচিত হয় কখনো? তাহলে নির্বাচনকে আমরা যত বড় করে দেখি, দেশের বোধ, দেশবোধ, দেশের যে ঐতিহ্য, দেশের যে মানবতা, সামাজিকতা, এইগুলোকেও মূল্যায়ন করতে হবে। আজকে এই সরকার জনগণ এবং ছাত্রদের আকাঙ্ক্ষার উপর নির্ভর করে তৈরি হয়েছে, এটা ভোটের থেকে কোনো অংশে কম নয়। আমি এই সরকারকে খুব পছন্দ করি সেটা বলছি না, কিন্তু এই সরকারকে টিকিয়ে রেখে আমাদের কিছু কাজ করে নিতে হবে। আমরা যদি মনে করি, বড় বড় কথা শুনি যে না, আমি নিজেও রাজনীতি করি, আমি এটা বিশ্বাস করি না যে বাংলাদেশের যে পরিস্থিতি রাজনীতির, তারা রাজনীতিবিদরা এসে বাংলাদেশের সকল সংস্কার করে দিবে সুবোধ বালকের মতো এবং জনগণ সুখে নাকে তেল দিয়ে ঘুমাবে, এটা অসম্ভব। তো বর্তমান সরকারের যে প্রবলেমটা, সেটা হলো সরকার প্রধানকে আমরা নির্বাচিত করেছিলাম এমন ভাবে, এমন আশা নিয়ে, এমন আকাঙ্ক্ষা নিয়ে যে সেই আশানুরূপ ভাবে উনি ওনার সরকার গঠন করতে পারেনি। বিশেষ করে একেবারে সর্বশেষ যে সরকারে অংশগ্রহণ করা উপদেষ্টাদেরকে নিয়েছেন তাদের, এবং এটাকে এনজিও গ্রাম সরকারও বলা হচ্ছে, আমি বলি সোনার পাথর বাটি, না সোনার না পাথরের বাটি, এটা একটা মিক্সচার। তবে এর মধ্য দিয়ে আমাদের কিছু সংস্কার করে নিতে হবে, এবং আমাদের যে জাতীয় ঐক্যের কথা বলা হয়, ভবিষ্যতে বলা হবে। আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে বেশি প্রয়োজন এখন রাজনৈতিক ঐক্য। আমাদের রাজনৈতিকের যে মূল বিষয়গুলো, দেশের স্বার্থে যে বিষয়গুলো, আমি শেষ করছি, সেগুলোকে আলোচনা করে নিয়ে আসা উচিত। আর রাজনীতিবিদদের দিয়ে যদি এই সরকার গঠন করা হয়, আমরা শুনেছিলাম কিন্তু এই যে ভারতের থেকে বলা হলো যে সর্বদলীয় মিটিং করে শেখ হাসিনাকে রাখা হয়েছে, কিন্তু ইদানিং আমরা শুনছি যে সব দল রাজি না শেখ হাসিনাকে ওখানে রাখতে। আমরা তো এখনো সর্বদলীয় মিটিং, সর্বদলীয় মতামত সৃষ্টি করতে পারিনি দেশের জন্য। তো সুতরাং এই রাজনীতিবিদদের যদি ইউনূস সাহেবের আন্ডারে দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু উনি দেশ চালাতে পারবেন না, এটা আমি রাজনীতিবিদ হিসাবে বলছি। তবে আমি সুপারিশ করেছি, আমাদের দল থেকেও সুপারিশ করেছি যে একটা রাজনৈতিক কাউন্সিল বা রাজনৈতিক একটা টিম তৈরি করা উচিত, যাদের উপদেশ নিয়ে এই সরকার চলতে পারে, যারা প্রেসার ক্রিয়েট করতে পারে। এই সরকারে যদি রাজনীতিবিদরা ইনক্লুডেড হয়ে যায়, এই সরকারের মধ্যে যদি রাজনৈতিক দলকে ইনক্লুড করা হয়, তাহলে আগামী নির্বাচন কারা করবে? যারা নির্বাচন করছে, তারা অংশগ্রহণকারী, তারাই নির্বাচন করবে। তো সুতরাং আমি মনে করি বর্তমান সরকার হাত শক্তিশালী করে সংস্কারটাকে গ্রহণযোগ্য সংস্কার করে, এবং ভবিষ্যতে যেন, সবচেয়ে বড় বিষয়টা হলো কি, আমাদের মানুষের মধ্যে একটা পরিবর্তন আসছে। আমি আশা করি, আমি হয়তো আশাহত হব না, যা সব কিছু হলো কিন্তু আগামী নির্বাচনে ভোটাররা ঠিক মতো ভোট দিল না, তাহলে কিন্তু কোনো সংস্কারে কোনো মূল্য থাকবে না। আমি আশা করি আগামী জাতীয় নির্বাচনে আমাদের নাগরিক দায়িত্বশীলতার মধ্য দিয়ে আমরা দেশ গঠনের জন্য, বাংলাদেশের নূতন বাংলাদেশকে গড়ে তোলার জন্য প্রজন্মের যে আকাঙ্ক্ষা নিয়ে তারা মাঠে নেমেছে, তাদের আকাঙ্ক্ষাকে বলিষ্ঠ এবং বাস্তবায়িত করতে জনগণ অর্থাৎ ভোটাররা সঠিকভাবে তাদের ভোট প্রয়োগ করবে, এটাই সবচেয়ে বড় সংস্কার বলে আমি বিশ্বাস করি। সংস্কার বলতে একটা ভেগ শব্দ, মামুন ভাইও সব সংস্কারের কথা বলেনি, আমিও বলিনি, হাসিনা আপা বলেনি, কেউ কিন্তু বলছে না। 2-1টি দল বলছে সব সংস্কারের দরকার নেই, এটা কৌশলগত অবস্থান, যে এটা বললে মানুষকে বিপদগামী করা। সব সংস্কার কখনো হয় না। শেষে আপনি যা বলেছেন, আমাদের বক্তব্য কিন্তু তাই। কিন্তু নির্বাচন ভালো হতে গেলে আদালত ভালো হতে হবে,
আর নির্বাচন পর্যন্ত দেশ চলতে গেলে উন্নয়ন বা টাকা পয়সার সংস্কার করতে হবে, ব্যাংকের সংস্কার করতে হবে, কোনো সংস্কারই থেমে থাকবে না। কিন্তু এই সংস্কারে যারা বাধা দেয় তারা দেশ বিরোধী। পরিষ্কারভাবে আবার বলছি, সংস্কারে এখন যারা বাধা দিচ্ছে তারা সুবিধাবাদী, তারা দেশে আবার চোর, লুটপাট, রাহাজানি করতে চায়। শেষ কথাটি বলতে চাই, হাসিনা আপা, আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর টক শো করার জন্য। আমি একটা কথা বলে শেষ করব, সেটা হলো বঙ্গবন্ধু থেকে শুরু করে হাসিনা কেউ সেনাবাহিনী চায়নি বাংলাদেশে। যারা সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করে না তারা দেশপ্রেমিক নয়, যারা সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করে না একটা দেশের, তারা দুর্নীতিবাজ। সুতরাং বাংলাদেশে প্রচুর অবসরপ্রাপ্ত সেনা সদস্য আছে, শুধু অফিসার না। এই আন্দোলনে আমাদের ভূমিকা, আমাদের পরিবারের, আমাদের সন্তানদের ভূমিকা যথেষ্ট ছিল। গত পরশুদিন আমরা এই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে মিছিল করতে হয়েছে সশস্ত্র বাহিনীর ভেটারানদের। ভারত ফলাও করে প্রচার করছে বাংলাদেশে কোনো ভেটারান নাই। আমি 2013 সাল থেকে দাবি করে আসছি যে ভেটারান মন্ত্রণালয় অথবা ভেটারান ডিপার্টমেন্ট খুলে, মুক্তিযোদ্ধাদের মন্ত্রণালয় আছে, কয়দিন পরে মুক্তিযোদ্ধারা বেঁচে থাকবেন না। সুতরাং ভেটারানরা সারা জীবন থাকবে। এই ভেটারানদেরকে জাতীয় ঐক্যে সংযুক্ত করতে হবে, আমাদেরকে দূরে সরিয়ে রাখা হয় যাতে দুর্নীতি, চুরি খুব সহজে করা যায়। তো সুতরাং আমি আপনাকে বলবো, শুধুমাত্র বাংলাদেশে ভেটারান প্রয়োজন আছে কিনা, তাদেরকে সংগঠিত করা উচিত কিনা, তাদের চিকিৎসা, তাদের প্রশিক্ষণ দরকার আছে কিনা, বিএনসিসি কে বৃদ্ধি করা উচিত কিনা, প্রত্যেকটা নাগরিকের সামরিক প্রশিক্ষণ দরকার আছে কিনা, এই ধরনের একটা টক শো করে জনগণকে বোঝাতে চেষ্টা করেন যে সশস্ত্র বাহিনী হলো বাংলাদেশের বা একটা দেশের মেরুদণ্ড। সুতরাং আমি বলতে চাই পরিশেষে একটি কথা, যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই। তত্ত্বাবধায়ক বা ইন্টারিম গভর্নমেন্ট অথবা এই ধরনের গভর্নমেন্ট ছাড়া বাংলাদেশে কোনো ভালো নির্বাচন হয়নি। তো সুতরাং ভালো নির্বাচনের জন্য যে সংস্কার দরকার সেটা শেষ করে যেতে হবে। এই জন্যই কোনো ডেট দেওয়া যায়নি, এটাকে অনেকে সন্দেহ করছেন। কিন্তু কোনো রাজনৈতিক দলও বলছে না যে এই তারিখের মধ্যে সংস্কার এইভাবে করা যায়। কি কি সংস্কার তার তালিকাও কিন্তু দিচ্ছে না। আমাদের একটা নতুন দল, আমরা 8 তারিখে সরকার হয়েছে, 24শে আগস্টে আমরা এটা সাবমিট করেছি এবং আমরা গর্ব করি যে আমাদের অনেকগুলো দাবি দাওয়া ওনারা মেনেছেন এবং মামুন ভাই বোধহয় ইয়েতে সংস্কারের মধ্যে আছেন। তো আপনার যখন যেখানে সুযোগ হয় এই ভেটারানদের নিয়ে কথা বলবেন, যে ভেটারানদেরকে সংগঠিত করা দরকার বাংলাদেশের ভবিষ্যতের জন্য। বাংলাদেশের ভবিষ্যৎ স্বাধিকার, আমরা বলছি সাস্টেইনেবল সভরেনিটি রাখার জন্য আমাদেরকে মূল্যায়ন করা উচিত। মাত্র 400 টাকা রেশন মানি দেওয়া হয় মাসে সৈনিকদের, যেটা একদিনের বাজার হয় না। সবাইকে ধন্যবাদ।